বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের ফিনান্সের দ্বিতীয় পত্রের আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বিমা অংশের প্রথম যে অধ্যায়টা অর্থাৎ বিমা সম্পর্কে মৌলিক ধারণা অধ্যায় নাম্বার 10 এইটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। বিমা সম্পর্কে মৌলিক ধারণা সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে সর্বপ্রথম জানার দরকার আসলে বিমা ব্যবসায়টা কি এবং বিমা ব্যবসায়টা কি কারণে উদ্ভব হইল, কিভাবে বিমা ব্যবসায়ের উৎপত্তি প্রাচীন যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত আসছে এবং বর্তমান সময়ে আমাদের বিমা ব্যবসায়ের প্রয়োজনীয়তাটা কি, পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বিমা কী রকমের অবদান রাখে, বিমা ব্যবসায়ের মূলনীতি, বিমা ব্যবসায়ের ক্ষেত্রে অপরিহার্য শর্ত ইত্যাদি বিষয়গুলো নিয়েই বেসিক্যালি আমাদের আজকের এই টপিকটা। সো যারা যারা ক্লাসে এর মধ্যে জয়েন করছেন সবার আশা করি এই চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। সো আমি সরাসরি খুব বেশি আলোচনা না করে সরাসরি এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের বোর্ড ফাইনাল পরীক্ষাতে আসতে পারে, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ তাদের জন্য মূলত এই আজকের ক্লাসটা সেরকমভাবে আমি ডিজাইন করার চেষ্টা করছি যাতে এই ক্লাসটা করার মাধ্যমে আপনার বিমা ব্যবসায়ের মূল ধারণা যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত কনসেপ্ট যাতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায় সেটা আমরা আজকের ক্লাসে সবাই মিলে দেখার চেষ্টা করব। ওকে, কথা না বাড়িয়ে, যেহেতু ঈদ পরবর্তী সময় সবাই হয়তোবা এখনও লেখাপড়াতে সিরিয়াস হয়ে উঠতে পারেন নাই, ঈদ তো মাত্রই গেল, তো সেই হিসেবে যখন আপনারা ক্লাস দেখবেন তখন আশা করি এটা আপনাদের জন্য উপকারী হবে। সো আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। সরাসরি আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, সৃজনশীল প্রশ্ন বিমা সম্পর্কে তো মোটামুটি বিভিন্ন রকমের ধারণাই আপনাদের আছে, বাট প্রশ্ন কীরকমভাবে আসে সৃজনশীল অংশে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করি। আর পরবর্তী ক্লাসে আমরা বিমা সম্পর্কে এমসিকিউ বিমার সবগুলো অধ্যায় নিয়ে আমরা আলাদা করে এমসিকিউ ক্লাস নিব, বাট আমরা চ্যাপ্টার ওয়াইজ এই রকমের সৃজনশীল প্রশ্ন আপনাদের সাথে সমাধান আলোচনা করতে চাই। ওকে, খেয়াল করেন এখানে 1 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, এই 1 নাম্বার প্রশ্নে আশা করি বোর্ডের লেখা আপনারা মোটামুটি দেখতে পারার কথা। যারা যারা ক্লাস করছেন আমাকে জানাবেন যে ঠিকমতো লেখা দেখা যাচ্ছে কিনা। ওকে, খেয়াল করেন প্রথম যেই প্রশ্নটা এখানে দেওয়া আছে যে জনাব মিজান তার বাবার সাথে একই বাড়িতে থাকেন। তাহলে মিজান আর তার বাবা দুজন একসাথেই থাকে, তো বাড়িটি মিজানের বাবার নামে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাড়িটির মালিককে, বাড়ির মালিক মিজানের বাবা, মিজান তার সাথে থাকে, বাট মিজান কিন্তু বাড়ির মালিক না। বাড়ির মালিককে, বাড়িটি মিজানের বাবার নামে, অর্থাৎ বাড়ির মালিক মিজানের বাবা। তারপরে ভূমিকম্প হলো, ভূমিকম্প হয়ে কি হয়েছে, বাড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটা চিন্তা ভাবনা করে মিজান সাহেব, উনি শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, উনি কি করছে, বাড়িটা বিমা করার জন্য উনি গেছে। আর মিজান সাহেব বিমা করতে যাওয়ার পর বিমা কোম্পানি তার বাড়ি বিমা করতে অস্বীকৃতি জানাইছে। বিমা কোম্পানি বাড়িটি বিমা করতে অস্বীকৃতি জানায়, বিমা কোম্পানি বিমা করতে চায় নাই। এটা কোনো কথা হইতে পারে? বিমা কোম্পানির কাজই তো বিমা করা। এখন বিমা কোম্পানি যদি বিমা না করে নিশ্চয়ই এর পিছনে একটা লজিক্যাল কারণ অবশ্যই আছে। তো সেই লজিক্যাল কারণটা কি সেটাই হয়তোবা সৃজনশীল অংশে আসবে প্রশ্নের মধ্যে। দেখি তারপর আর কি কি বলা আছে। তখন মিজানের বাবা তিনি নিজেই বাড়িটা বিমা করছে। তাহলে বাড়ি বিমা করতে গেছিল প্রথম কে? মিজান সাহেব গেছে। মিজান সাহেব যাওয়ার পর বিমা কোম্পানি তাকে চা খাওয়ায় বিদায় করে দিছে, ভাই আপনারটা বিমা করা যাবে না। কিন্তু যখনই মিজানের বাবা গেছে তখনই বিমা কোম্পানি বিমা করে নিছে। তার মানে বাড়ির যিনি মূল মালিক উনি কিন্তু বিমাটা করতে পারছে, যিনি বাড়ির মূল মালিক না। মিজান হয়তোবা বাড়ির উত্তরাধিকার হবে, কিন্তু বর্তমান মালিককে মিজানের বাবা। সেই দৃষ্টিকোণ থেকে বিমা কোম্পানি বাড়ির যিনি মূল মালিককে উনি বিমার আওতায় নিয়ে আসছে, উত্তরাধিকারকে কিন্তু তিনি দায়িত্বটা দেয় নাই। তারপরে বলা আছে, তারপর জনাব
বীমা কোম্পানিকে না জানিয়ে বাড়ির দ্বিতীয় তলার কাজ শুরু করে দিছে। এই মিজান সাহেব লোক তো বেশি একটা সুবিধার না। প্রথমে বীমা কোম্পানির কাছে গেছে, বীমা কোম্পানি তারটা বীমা করে নাই, তারপরে তার বাবা যখন বীমা করলো তারপরে বীমা কোম্পানিকে না জানিয়ে উনি আবার দ্বিতীয় তলার কাজ শুরু করে দিছে। দ্বিতীয় তলার কাজ শেষ হয়ে যাওয়ার পর বাড়িটা এক পাশে হেলে গেছে, কাত হয়ে গেছে। তার মানে বাড়ির দ্বিতীয় তলার কাজ ঠিকঠাক মতো হয়তোবা করে নাই, না করার কারণে বাড়ি এক পাশে হেলে গেছে। তারপরে মিজানের বাবা উনি হচ্ছে বীমা দাবি পেশ করছে যে আমার বাড়ি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে টাকা পয়সা ক্ষতিপূরণ দেওয়া হোক। কিন্তু মিজানের বাবা বীমা দাবি পেশ করার পর বীমা কোম্পানি সেই ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানাইছে। তাহলে এখানে সবই তো নেগেটিভ কথাবার্তা। প্রশ্নগুলো কি কি খেয়াল করেন। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বীমা কি, কয়ের জন্য। ক্ষয়ের জন্য প্রশ্ন হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। তাহলে ক এবং ক্ষয়ের জন্য এই টাইপের বেসিক প্রশ্নগুলো আসে। আর গ নাম্বার প্রশ্নে দেখেন বলা আছে কোন নীতির জন্য জনাব মিজানের প্রস্তাবে বীমা কোম্পানি বাড়িটা বীমা করতে সম্মত হয় নাই, বীমা কোম্পানি বীমা করে নাই। কেন করে নাই সেই নীতির নামটা আমাদের লাগবে। তার মানে হচ্ছে বীমার মূল নীতি সমূহ। বীমার মূল নীতি এই জায়গাটা আপনাকে খুব ভালো মতো পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। বীমার মূল নীতি, এখান থেকে আপনার সৃজনশীল অংশে প্রশ্ন আসবেই। তারপরে উদ্দীপকের আলোকে মিজানের বাবা তিনি কি বীমা দাবি পাওয়ার যোগ্য নাকি যোগ্য না, এটা বিশ্লেষণ করতে বলা আছে। সো এই প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি বীমার মূলনীতি এই জায়গা থেকে আসা প্রশ্ন। গ আর হচ্ছে ঘ, এই দুইটা। আসেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে উত্তর লিখে দেওয়া আছে, লেখার সাইজটা একটু ছোট, হয়তোবা পিডিএফটা যখন আপনি পাবেন আপনি ক্লিয়ার এটা পড়ে নিতে পারবেন। আপাতত আমার সাথে এখান থেকে একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো দেখতে থাকেন। দেখেন এখানে প্রশ্নের আলোচনার উত্তরগুলো আমরা কিভাবে জানাচ্ছি। আলোচনার প্রথমে উত্তর খেয়াল করেন। বীমা কি, বীমা সম্পর্কে সংজ্ঞার মধ্যে যা বলা আছে যে বীমা হলো, ক নাম্বারের উত্তরের জন্য বীমা হচ্ছে একটা লিখিত চুক্তি। বীমা একটা লিখিত চুক্তি যেখানে বীমা গ্রহীতা হতে পারে কোনো একজন ব্যক্তি অথবা বীমা গ্রহীতা কোনো প্রতিষ্ঠানও হতে পারে। তাহলে বীমা গ্রহীতা ব্যক্তি বা বীমা গ্রহীতা প্রতিষ্ঠান তিনি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়, প্রিমিয়াম মানে হচ্ছে বীমার জন্য আপনাকে প্রত্যেক মাসে অথবা একবারে যে কোনোভাবেই আপনাকে টাকা পয়সা দিতে হবে। তাহলে বীমা গ্রহীতা যে টাকাটা দেয় তাকে কি বলা হয়, প্রিমিয়াম। আর এই প্রিমিয়ামটা দেওয়া হয় কাকে, প্রিমিয়ামটা গ্রহণ করে কে, প্রিমিয়ামটা গ্রহণ করে হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান। প্রিমিয়ামটা গ্রহণ করে হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান। তাহলে বীমাকারী প্রতিষ্ঠান তারা কি করবে, তারা হচ্ছে বীমার এই প্রিমিয়ামটা গ্রহণ করবে এবং এই গ্রহণ করে এই যে সম্ভাব্য ঝুঁকি বা বিপদ তার ভার বীমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর তিনি অর্পণ করতেছেন। আর যদি কোনো কারণে এখানে কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে বীমাকারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে তার বিনিময়ে কি করা, ক্ষতিপূরণ প্রদান করা। তাহলে ক্ষতিপূরণ প্রদান করা এইটা কার কাজ, ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে বীমা কোম্পানির কাজ। তাহলে বীমা গ্রহীতার কাজ কি, বীমা গ্রহীতার কাজ হচ্ছে কি প্রদান করা, প্রিমিয়াম প্রদান করা। এবং যেই সম্পত্তির জন্য আপনি বীমা করছেন সেই সম্পত্তির যদি ক্ষতি হয় তাহলে বীমাকারী প্রতিষ্ঠান আপনাকে কি করবে, ক্ষতিপূরণ প্রদান করবে। এই হলো মোটামুটি বীমা সম্পর্কিত একটা এক লাইনের সংজ্ঞা, যেটা আপনি কয়ের জন্য আসলে আপনি উত্তর হিসেবে লিখবেন আশা করি। ওকে, তারপর খ নাম্বার যে প্রশ্ন বীমাযোগ্য স্বার্থ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার ক বা ক্ষয়ের জন্য এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক। দেখেন যদি ক্ষয়ের জন্য আসে প্রশ্ন আপনি উত্তর কিভাবে লিখবেন, বীমাযোগ্য স্বার্থ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন বীমাযোগ্য স্বার্থের অ্যান্সারটা কী রকমের হবে।
বিমাকৃত বিষয়বস্তুতে, অর্থাৎ যে সম্পত্তির জন্য অথবা যার জীবনের জন্য আমরা বিমা করতেছি সেখানে বিমা গ্রহীতার কি থাকবে? আর্থিক স্বার্থ বিদ্যমান থাকবে। বিমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে সেটাকে বিমাযোগ্য স্বার্থ বলা হয়। যেমন আপনার একটা বিল্ডিং আছে, আপনি বিল্ডিংয়ের মালিক, বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে বিল্ডিংয়ের মালিকানা আপনার, তাই বিল্ডিংয়ের উপর আপনার কি আছে? বিমাযোগ্য স্বার্থ আছে। অথবা মনে করেন যে আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ, স্বামীর জীবনে স্ত্রী, স্ত্রীর জীবনে স্বামী, এখানে একটা আর্থিক স্বার্থ বিদ্যমান থাকে, সেটাকে বিমাযোগ্য স্বার্থ বলা হবে। এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক, একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধুর কি সেই রকমের সম্পর্ক হয়? আপনার স্কুল ফ্রেন্ড অথবা আপনারা কলেজ ফ্রেন্ড, এখন একজন কি আরেকজনের জন্য বিমা করতে পারবেন? না, সম্ভব না, কারণ বন্ধুর জীবনে বন্ধুর কোনো আর্থিক স্বার্থ নাই। কিন্তু আপনারা দুইজন বন্ধু মিলে যদি একটা ব্যবসায় শুরু করেন, দুই বন্ধু মিলে ব্যবসায় শুরু করলেন, তখন এক বন্ধু আরেক বন্ধুর জন্য বিমা করতে পারবে, কারণ দুই বন্ধু মিলে ব্যবসা করতেছেন। যদি আপনার বন্ধু মারা যায়, আপনার এখানে আর্থিক স্বার্থ বিদ্যমান আছে। তাহলে মূল বিষয়টা হচ্ছে আমরা যেই বিষয়ের জন্য বিমা করতেছি, বিমাকৃত বিষয়বস্তু কোনো সম্পত্তি হতে পারে, অথবা বিমাকৃত বিষয়বস্তু এর মধ্যে কারো জীবন অন্তর্ভুক্ত থাকতে পারে, অর্থাৎ যে কোনো প্রকারের সম্পত্তি হতে পারে, যে কোনো রকমের জীবনের উপরে বিমা আমরা করতে পারি। মূল বক্তব্য হচ্ছে কি থাকা লাগবে? আর্থিক স্বার্থ থাকা লাগবে। আর এই রকমের স্বার্থ যদি না থাকে তাহলে চুক্তি করা যাবে না। তাহলে বিমা করার জন্য অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে কি থাকা লাগবে? বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে। তারপর আসেন গ নাম্বার প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি। গ নাম্বার যে প্রশ্ন, যে গ নাম্বার প্রশ্নে আমাদের মিজান সাহেব কোথায় গেছিলেন? মিজান সাহেব বিমা করতে গেছিল, কিন্তু বিমা কোম্পানি মিজান সাহেব যখন গেছে তখন তারা কিন্তু বিমা চুক্তি করতে রাজি হয় নাই বিমা কোম্পানি। দেখেন বলা আছে, এই যে উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের অভাবের কারণে, বিমাযোগ্য স্বার্থ না থাকার কারণে জনাব মিজানের বিমা চুক্তির প্রস্তাব বিমা কোম্পানি কি করছে? প্রত্যাখ্যান করে গেছে। তাহলে বিমা কোম্পানি করতে চায় নাই বিমা, কারণ কি? কারণ জনাব মিজানের বিমাযোগ্য স্বার্থ নাই। কারণ বাড়ির মালিক ছিল মিজানের বাবা। তাহলে মিজানের বাবা যখন গেছে, এই যে জনাব মিজান যে বাড়িটিতে বসবাস করেন তার বাবার নামে ছিল এই বাড়ির মালিকানা। তাহলে বাড়ির প্রকৃত মালিক, অর্থাৎ বাড়িটির প্রকৃত মালিক হচ্ছে জনাব মিজানের বাবা। তাহলে যিনি প্রকৃত মালিক, ওনার কি থাকবে? বিমাযোগ্য স্বার্থ থাকবে। যদি বাড়ির প্রকৃত মালিক মিজান হতো, মিজান বিমা করতে পারত। বাড়ির মালিক হচ্ছে মিজানের বাবা, তাই মিজানের বাবা যাওয়ার পরে বিমা কোম্পানি সেটা বিমা করতে রাজি হয়েছে। আচ্ছা, এছাড়া আরও একটা বিষয় খেয়াল করে দেখেন, যে ঘ নাম্বার যে প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্নের উল্লেখটা হচ্ছে এই যে পরিস্থিতিতে প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ আর হচ্ছে সদ্বিশ্বাসের নীতি, এই দুইটা নীতিকে লঙ্ঘন করা হয়েছে। প্রত্যক্ষ কারণে আর হচ্ছে সদ্বিশ্বাসের নীতি, এই দুইটা বিষয়ই লঙ্ঘিত হওয়ার কারণে যখন মিজানদের বাড়ি একতলা ছিল তখন কিন্তু বাড়ি বিমা করা হয়েছে। বাড়ি বিমা কিন্তু দ্বিতীয় তলা করার পরে কিন্তু আর বিমা করে নাই। দ্বিতীয় তলা যখন করছে তখন তাদের বাড়ি একদিকে হেলে গেছে। তো বাড়ি হেলে গেছে কি কারণে? দ্বিতীয় তলা করার কারণে। তো দ্বিতীয় তলা করবেন, এটা কি বিমা চুক্তির মধ্যে উল্লেখ ছিল না? আপনার বাড়ি যে হেলে গেছে এইটার সাথে প্রত্যক্ষ কারণ অন্তর্ভুক্ত নয়, কারণ প্রত্যক্ষ কারণ ছিল একতলার জন্য। দ্বিতীয় তলার জন্য যদি কোনো ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি তো ক্ষতিপূরণ দিবে না। পাশাপাশি এখানে সদ্বিশ্বাসের নীতিও লঙ্ঘিত হয়েছে, কারণ আপনি যে বাড়িটা দোতলা করতেছেন সেটা কিন্তু বিমা কোম্পানিকে জানানো হয়নি। বিমা কোম্পানির সাথে বিমাকারী
ব্যক্তির অবশ্যই কি থাকতে হবে, সকল তথ্য আপনাকে জানানোর নিয়ম। এখন আপনি সৎবিশ্বাসের নীতি অনুযায়ী সকল তথ্য কিন্তু প্রকাশ করেন নাই। এই যে তথ্য প্রকাশ না করা, তথ্যকে গোপন করা এবং হচ্ছে যেই কারণে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেই কারণে নয়, অন্য কারণে ক্ষতি হয়েছে, এজন্যই বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। কারণ বিমা কোম্পানির বিমা দাবি পাওয়ার অযোগ্য হবে। কারণ কি, বিমার সম্ভাব্য ঝুঁকি ঝুঁকিটা ছিল হচ্ছে ভূমিকম্পের কারণে। যদি ভূমিকম্প হয় তাহলে হচ্ছে বাড়ির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, যদি ভূমিকম্প না হয় তাহলে ক্ষতিপূরণ দেওয়ার, যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনার বাড়িটা হেলে গেছে কি কারণে, ভূমিকম্পের কারণে না, বাড়ি হেলে গেছে কি কারণে, বাড়িটা যখন দ্বিতীয় তলা করা হয়েছে তখন, বাড়ি দ্বিতীয় তলা যখন করা হয়েছে, বাড়ি দ্বিতীয় তলা করার কারণে বাড়ি এক পাশে হেলে গেছে, কাত হয়ে গেছে, হেলে গেছে, অথবা বলতে পারি যে বাড়িটা কি হয়ে গেছে, কাত হয়ে গেছে, এক পাশে সাইড হয়ে পড়ে গেছে। তাহলে এই যে বাড়িটা কাত হয়ে গেল, কারণ কি ভূমিকম্প ছিল না, কারণটা ছিল বাড়ি আপনি একতলার জায়গায় দ্বিতীয় তলা করছেন। যখন আপনি দ্বিতীয় তলা করছেন বিমা কোম্পানিকে জানাইছেন না, জানান নাই, বিমা কোম্পানিকে জানান নাই, তার মানে কি সৎবিশ্বাসের নীতি লঙ্ঘন করছেন। বাড়ির ক্ষতিপূরণ আপনাকে দিবে, ক্ষতিপূরণ দিবে কি কারণে, ক্ষতিপূরণ দিবে ভূমিকম্পের জন্য। কিন্তু আপনার বাড়ি কি হেলে গেছে ভূমিকম্পের কারণে না, বাড়ি হেলে গেছে কি কারণে, দ্বিতীয় তলা করার কারণে। অর্থাৎ এখানে প্রকৃত বা প্রত্যক্ষ যে কারণ, ডিরেক্ট যে কারণে ক্ষতিপূরণ সেটা কিন্তু এখানে হয় নাই। তাহলে প্রত্যক্ষ কারণের নীতি আর হচ্ছে চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি, এই দুইটা বিষয় লঙ্ঘিত হওয়ার কারণে, কি বিষয়, প্রত্যক্ষ কারণ, যে কারণে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেই কারণ না, অন্য কারণ ঘটছে। ক্ষতিপূরণ কি হইলে পাওয়ার কথা, ভূমিকম্প হইলে পাওয়ার কথা, ভূমিকম্প হয়েছে না ভূমিকম্প হয় নাই, কি হয়েছে, বাড়ির দ্বিতীয় তলা বানাইছেন, এর জন্য ক্ষতিপূরণ পাওয়ার কথা না, ক্ষতিপূরণ পাওয়ার কথা না। আপনার দায়িত্ব ছিল বাড়ি যখন আপনি দ্বিতীয় তলা করেন কাকে জানানো, বিমা কোম্পানিকে জানাইছেন, না জানাই কাজটা করছেন। সো এইখানে প্রত্যক্ষ কারণের নীতি এবং চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি, এই দুইটা লঙ্ঘিত হওয়ার কারণে বিমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। আশা করি এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। আসেন এবার আমরা সামনে যাই, সামনে গিয়ে আমরা এরকমের আরও কিছু প্রশ্ন সমাধান করা খেয়াল করি। দেখেন এখানের সৃজনশীল প্রশ্ন নাম্বার 2, সৃজনশীল প্রশ্ন নাম্বার 2-এ দেখেন বলা আছে জনাব আশফাক করিমের একটা পোশাক তৈরির কারখানা আছে, তিনি তার প্রতিষ্ঠানটা 50 লক্ষ টাকায় উনি সেটাকে বিমা করছেন। তাহলে বিমা করছেন কত, 50 লক্ষ টাকা দিয়ে, ভালো কথা। দুর্ঘটনায় প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনাব জমির বিমার দাবি পেশ করছে, বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণও সে প্রদান করছে। উদ্ধারকৃত বিমা কোম্পানি উদ্ধারকৃত যে সম্পত্তি সেইটা বিমা কোম্পানি দাবি করায় জনাব আশফাক শুরুতে তা হস্তান্তরে অস্বীকৃত জানাইলেও পরবর্তীতে তা প্রদানে বাধ্য হন। তাইলে কাহিনীটা আমি সহজ করে বলতেছি, আপনার একটা কারখানা ছিল, সেই কারখানাটার উপরে আপনি বিমা করছেন কত, 50 লক্ষ টাকায়। তারপরে কি হয়েছে, দুর্ঘটনা ঘটছে, প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমা দাবি পেশ করছেন, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিছে, ভালো কথা শেষ। এখন বিমা কোম্পানি তো ক্ষতিপূরণ যা দেওয়ার দিয়েই দিছে, কিন্তু যে সম্পত্তিটা, কারখানাটা, বিল্ডিংটা ছিল, সেই কারখানা বা বিল্ডিংটা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ইট, বালু, সিমেন্ট, রড এগুলা যা ছড়ায় ছিটা ছিল, এগুলা কিন্তু জনাব আশফাক আর দাবি করতে পারবে না। কারণ বিমা কোম্পানি ক্ষতিপূরণ যেহেতু দিয়ে দিছে, তাহলে এই যে সম্পত্তিগুলো ছড়ায় ছিটা আছে, এই সম্পত্তিগুলোর মালিকানা কার হয়ে যাবে, এই সম্পত্তিগুলোর মালিকানা হয়ে যাবে বিমা কোম্পানির। জনাব আশফাক কিন্তু এর উপরে আর কোনো দাবি পেশ করতে পারবে না। দেখেন প্রশ্নগুলো কি কি। ক নাম্বার প্রশ্নে হচ্ছে বিমা কাকে বলে,
তারপরে খ নাম্বার প্রশ্ন হচ্ছে বীমাকে আমরা পরম বিশ্বাসের চুক্তি বলি, কেন বলবো তার একটা বিস্তারিত ব্যাখ্যা। তাহলে বীমাযোগ্য স্বার্থ, বীমা পরম সদ্বিশ্বাসের চুক্তি, এই টাইপের প্রশ্ন ক্ষয়ের জন্য আসে। গ নাম্বার প্রশ্নে বলা আছে যে সম্পত্তির কথা বলছি এই সম্পত্তিটা হস্তান্তর করা বীমার কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, বীমা ব্যবসায়ের মূল নীতি ভালো মতো পড়তে হবে। তারপরে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরেও জনাব আশফাক যে হস্তান্তরে অস্বীকৃতি জানাইছে, এই সিদ্ধান্তটা কি সঠিক ছিল না সিদ্ধান্ত সঠিক ছিল না, কেন ছিল না মতামত দিতে বলা হয়েছে। আসেন এই কোশ্চেনটার বিস্তারিত ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে জানাচ্ছি, আমরা সামনে উত্তরটা দেখার চেষ্টা করি। দেখেন কোশ্চেন নাম্বার 2 এর উত্তর দেখেন। ক নাম্বারে আমাদের বীমা কাকে বলে দেওয়া আছে, এটা আমরা আগেই পড়ছি। খ নাম্বার প্রশ্ন, বীমাকারী ব্যক্তি এবং বীমা গ্রহীতা উভয় পক্ষই কি করবে, আবশ্যকীয় সমস্ত তথ্য একে অপরকে প্রদানে বাধ্য থাকবেন। যত রকমের তথ্য আছে, যত রকমের তথ্য, সমস্ত তথ্য একে অন্যকে প্রদানে বাধ্য থাকবেন বিধায় বীমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়। বীমাকে পরম বিশ্বাসের চুক্তি বলা হয়। একজন আরেকজনের সাথে কি করবে, যত রকমের তথ্য আছে সবগুলোই তারা একে অপরকে প্রদানে বাধ্য থাকবে বলেই এটাকে পরম বিশ্বাসের চুক্তি বলে অভিহিত করা হয়ে থাকে। এখানে কোনো রকমের তথ্য গোলমাল করার বা তথ্য গোপন করা থাকা সম্ভব না। যদি আপনি কোনো তথ্য গোপন করেন তাহলে পরবর্তীতে বীমা কোম্পানি কিন্তু ক্ষতিপূরণ দিতে রাজি নাও হতে পারে। আচ্ছা, খেয়াল করে দেখেন গ নাম্বার প্রশ্ন যদি আমরা উত্তর দেখি, গ নাম্বার যে প্রশ্ন, যে গ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে নীতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণের নীতি এর সাথে সামঞ্জস্যপূর্ণ। বীমা কোম্পানি কি করতেছে, সম্পদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার ফলে বীমা কোম্পানি ওই সম্পত্তির যে ভগ্নাবশেষ আছে অথবা যে অবশিষ্ট অংশ আছে যেটা আর ব্যবহার করা হয়তো বা যাচ্ছে না, তার মালিকানা কে পেয়ে যাবে, তার মালিকানা পেয়ে যাবে হচ্ছে বীমা কোম্পানি। তাহলে বীমা কোম্পানি কি প্রদান করছে, আমাদের ক্ষতিপূরণ দিছে। যেহেতু বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিছে, তাহলে যত রকমের অবশিষ্ট বিষয়বস্তু আছে এই অবশিষ্ট বিষয়বস্তুর মালিকানা কে হবে, মালিকানা হবে হচ্ছে বীমা কোম্পানি। তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে দিলে বীমা কোম্পানি ওগুলার মালিক হয়ে যাবে। তাহলে এখানে মূল নীতিটার নাম কি স্যার, স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী অবশিষ্ট অংশের মালিকানা কে পাবে, অবশিষ্ট অংশের মালিকানা পাবে হচ্ছে বীমা কোম্পানি। আর এই স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী যেহেতু মালিককে বীমা কোম্পানি, তাহলে জনাব আশফাক কি করছে, হস্তান্তর করতে অস্বীকৃতি জানাইছে। এই অস্বীকৃতি জানানোটা ঠিক হয় নাই তার, কারণ স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ বীমা কোম্পানি যখন প্রদান করবে, সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর বীমাকৃত সম্পত্তির মালিক কে হবে, বীমাকারী প্রতিষ্ঠান হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। বিস্তারিত আলোচনা দেওয়া আছে, রিডিং পড়বেন, পড়লেই আশা করি বুঝে যাবেন। আসেন এখান থেকে সামনে গিয়ে আমরা আরও এরকমের কিছু প্রশ্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 দেখেন 3 নাম্বার প্রশ্নে এখানে বলা আছে যে জনাব মাসুদ একজন জাহাজের ব্যবসায়ী। মাসুদের ব্যবসা হলো জাহাজ নিয়ে, তো বিদেশ থেকে পণ্য আনা নেওয়া করা এইটা হলো তার কাজ। আচ্ছা, ভালো কথা, বিদেশ থেকে সে পণ্য আনা নেওয়া করতেছে, বিদেশ থেকে পণ্য আনা নেওয়া আমদানি রপ্তানি করতেছে সে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তার জাহাজে হয়তো বা আগুন লেগে গেছে, তার একটি জাহাজের 2/3 ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বীমা কোম্পানির কাছে সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ চেয়ে বীমা দাবি পেশ করেন। তার আগুন লেগে জাহাজের পুরোটা নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে কত, 3/2 কিন্তু উনি দাবি করতেছে কি সম্পূর্ণ। তো সম্পূর্ণ তো ডেফিনেটলি বীমা কোম্পানি প্রদান করবেই না। কি বলা আছে, বীমা কোম্পানি
প্রথমে দাবি পূরণে অপারগতা প্রকাশ করলেও পরবর্তীতে শর্ত সাপেক্ষে তা পূরণ করতে চায়, তাহলে শর্তটা হবে কতটুকু, যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুর আমরা ক্ষতিপূরণ দিব, মানে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হবে। আপনার ক্ষতি হয়েছে কত, 3/2, আপনি সম্পূর্ণ ক্ষতি পূরণ পাবেন না, আপনি পাবেন কতটুকু, আনুপাতিক হারে যতটুকু হয়েছে ততটুকুই করতে হবে। প্রশ্নগুলো দেখি। ক নাম্বারে বিমা কাকে বলে, খ নাম্বারে হচ্ছে পরম বিশ্বাসের চুক্তি, এগুলো আমরা আগেই পড়ে আসছি। আমরা গ এবং ঘ ভালো মতো দেখব। গয়ে বলা আছে দাবি পূরণে কেন অপারগতা প্রকাশ করছে তার কারণটা কি, আরেকটা হচ্ছে কি শর্তে বীমা কোম্পানি দাবি পূরণ করবে সেটার একটা সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। আসেন আমরা সামনে গিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। ক আর হচ্ছে খ এটা আমাদের আগেই পড়া আছে। আসেন গ এবং ঘয়ের অ্যান্সারটা আমরা শুধু দেখি। দেখেন গ নাম্বারে বলা আছে জনাব মাসুদ আংশিক ক্ষতি হয়েছে তার, আংশিক ক্ষতির বিপক্ষে উনি সম্পূর্ণ জাহাজের ক্ষতিপূরণ দাবি করায় বীমা কোম্পানি দাবি পূরণে অপারগতা প্রকাশ করে। তাহলে ক্ষতি হয়েছে 3/2, আংশিক, আপনি সম্পূর্ণ দাবি করছেন, বীমা কোম্পানি দিবে না, এটাই স্বাভাবিক। তো মূল বিষয়বস্তুটা হচ্ছে যতটুকু আপনার ক্ষতি হবে ঠিক ততটুকুই আপনাকে কি ক্ষতিপূরণ প্রদান করা হবে। তো এই ক্ষেত্রে জনাব মাসুদ তার জাহাজের যেহেতু 3/2 অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো জাহাজ কোম্পানির ক্ষেত্রে কখনোই সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানে সে বাধ্য না। সে ক্ষতিপূরণ কতটুকু দিবে, সে ক্ষতিপূরণ দিবে হচ্ছে আনুপাতিক হারে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তারপরে সে দাবি পরিশোধ করবে। মূল বক্তব্যটা হচ্ছে এই। তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে, কথা ঠিক আছে, সম্পূর্ণ দিবে না, কতটুকু অংশ দিবে, আনুপাতিক অংশ সে প্রদান করবে। তাহলে এখানের মূল বক্তব্যই হচ্ছে আনুপাতিক অংশের ক্ষতিপূরণ প্রদান করা হবে, এটা হচ্ছে মূল বক্তব্য। এখানে বাকিটুকু আলোচনা দেওয়া আছে, নিজেরা একটু ভালো মতো রিডিং পড়বেন। আসেন সামনে গিয়ে আমরা এরকমের আরও কিছু প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন, জনাব রুহুল তার ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ির জন্য সে নবোদয় বীমা কোম্পানি থেকে 10 লক্ষ টাকা মূল্যের একটা বিমাপত্র গ্রহণ করছে। গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করে। বীমা কোম্পানি আবেদনের প্রেক্ষিতে যথানিয়মে ক্ষতিপূরণও প্রদান করে, ভালো কথা। বীমা কোম্পানি গাড়িটির ধ্বংসাবশেষ সেটা তারা 50,000 টাকায় বিক্রয় করছে। তাহলে গাড়ির সম্পূর্ণ ক্ষতিপূরণ তো বীমা কোম্পানি দিয়েই দিছে, তাহলে অবশিষ্ট যে অংশ, অবশিষ্ট অংশের মালিক কে হবে, অবশিষ্ট অংশের মালিক হবে হচ্ছে বীমা কোম্পানি। আর এটা কোন নীতি অনুযায়ী, এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী। তো জনাব রুহুল আমিন যদি সেই টাকা দাবি করে তাহলে বীমা কোম্পানি তার দাবি প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। বীমা কোম্পানি রুহুল আমিন সাহেবকে তো ক্ষতিপূরণ দিছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যেটা ধ্বংসাবশেষ, যতটুকু অংশ আর ব্যবহার করা যাচ্ছিল না, সে অবশিষ্ট অংশের মালিক কে হবে, অবশিষ্ট অংশের মালিক হবে হচ্ছে বীমা কোম্পানি। বীমা কোম্পানি এটার মালিক কিন্তু আর জনাব রুহুল আমিন থাকবে না। প্রশ্নগুলো কি কি খেয়াল করেন। বীমা চুক্তি কাকে বলে, বীমাকে আমরা কেন ঝুঁকি বন্টনের ব্যবস্থা বলবো, এইটা। গ নাম্বার প্রশ্ন হচ্ছে জনাব রুহুল কোন ধরনের সম্পত্তির বীমা গ্রহণ করছে তার নাম, আর সর্বশেষ তার যে দাবি, সর্বশেষ কোনটা, এই যে ধ্বংসাবশেষ অংশের মালিকানা, সেটার যে দাবি এইটা তারা সে প্রত্যাখ্যান করছে। আসেন আমরা উত্তরগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। ক খ আপনারা নিজেরা পড়বেন। গ নাম্বার প্রশ্ন দেখি। গ নাম্বার প্রশ্ন, উনি এখানে যে বীমা করছে সেটা হচ্ছে যানবাহন বীমা বা মোটর বীমা। যানবাহন বীমা বা মোটর বীমা দুর্ঘটনার জন্য, দুর্ঘটনার জন্য উনি এই বীমাটা নিছেন। দুর্ঘটনা বীমা, দুর্ঘটনা বীমার কোন অংশ, যানবাহন বা মোটর যান জনিত বীমা হচ্ছে এইটা। আর এখানে
জনাব রুহুল আমিনের সর্বশেষ যে দাবি ছিল সেটাকে প্রত্যাখ্যান করার কারণটা কি? স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণের নীতি, কারণ স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী বীমা কোম্পানির কাজ হচ্ছে সম্পত্তির সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা, আর ক্ষতিপূরণ প্রদান করার পর সম্পত্তির যে অবশিষ্ট অংশ বা উদ্ধারযোগ্য অংশ, অবশিষ্ট বা উদ্ধারযোগ্য অংশের মালিকানা কে পাবে? মালিকানা পাবে হচ্ছে বীমা কোম্পানি। এখানে কিন্তু আর ওই ব্যক্তির কি যেন নাম, জনাব রুহুল আমিন, উনি আর কোনো দাবি দাওয়া পেশ করতে পারবে না। আশা করি ক্লিয়ার। তাহলে এরকমভাবে আমাদের যতগুলো সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে, আপনারা মনোযোগ সহকারে এই ধরনের প্রশ্নগুলো সবাই একটু পড়বেন এবং এগুলোর অ্যান্সারগুলো সব দেওয়া আছে, অ্যান্সারগুলো ভালো মতো দেখে নেবেন। তাহলে আশা করি আপনাদের এই টপিক থেকে আর খুব বেশি ঝামেলা থাকবে না। আসেন আমরা আরেকটা কোশ্চেন আপনাদেরকে পড়াই দেই। কোশ্চেন নাম্বার 5 দেখেন, 5 নাম্বার প্রশ্ন, জনাব রেহেনুমা ব্যক্তিগত গাড়ির জন্য 30 লক্ষ টাকায় উনি বিমা করছে, সম্পূর্ণ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেহেনুমা বিমা দাবি করার কিছুদিন পরে বিমা প্রতিষ্ঠান দাবিকৃত ক্ষতিপূরণ প্রদান করছে। ক্ষতিগ্রস্ত যে গাড়িটা সেটা চট্টগ্রামের ব্যবসায়ীর কাছে 20,000 টাকায় উনি সেটাকে কিনে নিছেন। গাড়ি বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ রেহেনুমা দাবি করলে বিমা কোম্পানি দিবে না, এটাই স্বাভাবিক। কোন নীতি অনুযায়ী? স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী। একই টাইপের প্রশ্ন পড়ে নেবেন। দেখেন ক নাম্বারে বলছে বিমাযোগ্য স্বার্থ কি? খ নাম্বারে নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলতে কি বোঝায়? নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি। আসেন এই খ নাম্বারের উত্তরটা আমরা একটু দেখার চেষ্টা করি। নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি, খেয়াল করেন খ নাম্বার প্রশ্নের উত্তর, যে ঝুঁকি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের সীমার বাইরে কোনো কারণ থেকে উদ্ভূত হয় তাকে নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলে। যেটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো না, মানুষের নিয়ন্ত্রণের সীমার বাইরে। যেমন বন্যা হলে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না। খরা হলে, খরা মানে কি? প্রচুর পরিমাণে আপনার সূর্যের তাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, সেটাকে কি খরা বলা হবে। আর বন্যা মানে কি? পানির পরিমাণ হয়ে গেছে এখানে বেশি। ভূমিকম্প, অগ্নুৎপাত আমাদের বাংলাদেশে নাই, বাট ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে, যা আমাদের পাহাড়ের জায়গা থেকে, পাহাড়ের ভিতর থেকে অগ্নিস্ফুলিঙ্গ একদম গড়ায় গড়ায় আসে, এগুলোকে অগ্নুৎপাত বলা হয়। জাস্ট ওই পুরা জায়গাটার উপর দিয়ে আগুনের একটা লেলিহান শিখা চলে যেতে থাকে। ফসল টসল, মানুষের বসবাস সব কিছুই কিন্তু আগুনে পুড়ে ছাই করে দেয় অগ্নুৎপাতের কারণে। তারপরে যুদ্ধ, তারপরে হচ্ছে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বিষয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, সেগুলোকে বলা হবে হচ্ছে নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি। এবং এর ম্যাক্সিমামগুলাই হচ্ছে প্রাকৃতিক কারণে সৃষ্ট। এগুলো প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়, প্রাকৃতিক কারণে এগুলোর সৃষ্টি হয়, প্রাকৃতিক কারণে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সৃষ্টি হয়। তবে যদিও কিছু বিষয় যেমন যুদ্ধ, তারপরে হচ্ছে দাঙ্গা, এগুলো মনুষ্য সৃষ্ট, মানুষ এগুলাকে সৃষ্টি করে। তাহলে মনুষ্য সৃষ্ট কিছু বিষয়, আর হচ্ছে প্রাকৃতিক কোনগুলো? বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বিষয়। তাহলে এগুলোকে আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, তাই এগুলোকে নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি বলা হয়ে থাকে। আর ঘ নাম্বারের ক্ষেত্রে আপনার জন্য মূল বক্তব্য যেটা হবে সেটা হচ্ছে, কোথায় যেন আমাদের নীতির নামটা কি হবে? নীতির নাম হবে হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। দেখি তো কোথায় আছে কোথাও না কোথাও। এই যে স্থলাভিষিক্তকরণের নীতি সম্পর্কে আলোচনা দেওয়া আছে, একটু আপনারা পড়বেন, তাইলেই হয়ে যাবে। জাস্ট আগের কোশ্চেনটার মতো এইখানে। তারপরে যদি আমরা সামনে যাই, সামনে গিয়ে পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন যেটা দেখেন এখানে বলা আছে, 6 নাম্বার প্রশ্ন, জনাব আলমাস একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, তিনি তার শিল্পের সম্প্রসারণে এমন একটা নতুন প্রকল্প হাতে নিতে চাচ্ছেন যেখানে মোটা অঙ্কের বিনিয়োগ আছে, প্রয়োজন হবে, ঝুঁকির পরিমাণটাও বেশি। তার বিনিয়োগযোগ্য মূলধন হারানোর ভয়ে উনি বিমা কোম্পানির কাছে বিমা করতে গেলে বিমা কোম্পানি অপারগতা প্রকাশ করে।
তো প্রশ্ন হচ্ছে ক নাম্বারে বিশুদ্ধ ঝুঁকি কোনটা, তারপরে আর্থিক ক্ষতিপূরণের নীতি কি বলে, তারপরে বিনিয়োগযোগ্য মূলধন কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত এবং কেন এটাকে বিমা করা যাচ্ছে না, এই সম্পর্কিত বিমা কোম্পানি কেন অপারগতা জানাইছে সেই সম্পর্কিত প্রশ্ন। একটু ভিন্ন নিয়মের, আসেন উত্তরগুলো আমরা আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করি। দেখেন ক নাম্বার প্রশ্নে উত্তর বলে দেওয়া আছে, যে সকল সম্ভাব্য দুর্ঘটনায় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিতভাবে ক্ষতির সম্মুখীন হন তাকে বিশুদ্ধ ঝুঁকি বলা হয়। বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ বলা যেতে পারে হচ্ছে চুরি। বিশুদ্ধ ঝুঁকি এর উদাহরণ বলা যেতে পারে হচ্ছে চুরি। তারপরে বলতে পারি আমরা অতিমারি বা মহামারী, অতিমারি বা মহামারী। যেমন আগেকার দিনে হতো কলেরা হইতো, ম্যালেরিয়া হইতো, এগুলাকে হচ্ছে মহামারী বলা হয়। আর বর্তমান সময়ের যেটা করোনা ভাইরাস ছিল সেটাকে বলা হবে হচ্ছে প্যান্ডেমিক, মানে হচ্ছে অতিমারি। অতিমারি আর মহামারীর মধ্যে কিছুটা পার্থক্য আছে। অতিমারি মানে হচ্ছে এমন সিচুয়েশন পুরো দেশটাই কলাপস হয়ে যাচ্ছে, আর মহামারীর ক্ষেত্রে নির্দিষ্ট একটা অঞ্চল বা বিশ্বের যে কোনো একটা এরিয়াকে বোঝানো হয় এখানে। তাহলে খেয়াল করে দেখেন খ নাম্বার যে প্রশ্ন ছিল আমাদের, খ নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি কাকে বলে। আর্থিক ক্ষতিপূরণের নীতির ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম, যে নীতির আলোকে চুক্তিতে উল্লেখ্য কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে চুক্তিতে যে কারণগুলো উল্লেখ থাকবে সেই কারণে যদি ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, চুক্তিতে উল্লেখ করা না থাকলে ক্ষতিপূরণ দিবে না। এটাকে বলা হবে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। আর গ নাম্বার যে প্রশ্ন সেটা ছিল স্যার আর্থিক ঝুঁকির অন্তর্ভুক্ত। আর্থিক ঝুঁকির অন্তর্ভুক্ত, আর্থিক ঝুঁকির অন্তর্ভুক্ত এটাকে বলা হবে হচ্ছে আর্থিক ঝুঁকি। তো উনি শিল্পের সম্প্রসারণের জন্য যে নতুন প্রকল্প চালু করতে যাচ্ছেন, এক্ষেত্রে বেশি পরিমাণে তার মূলধনের প্রয়োজন, তার ঝুঁকির পরিমাণটাও আছে বেশি। তার সর্বোচ্চ ঝুঁকি কোনটা, তার ঝুঁকি হচ্ছে বিনিয়োগযোগ্য মূলধনের ঝুঁকি। তো এই বিনিয়োগযোগ্য মূলধনের ঝুঁকি পরিমাপযোগ্য। তো এই অর্থের অঙ্কে বিনিয়োগযোগ্য মূলধন ক্ষতির আশঙ্কা রয়েছে, এই ঝুঁকি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হওয়া এটাকে আর্থিক ঝুঁকির অন্তর্ভুক্ত আমরা বলে বিবেচনা করব। আর বীমা কোম্পানি অপারগতা প্রকাশ করছে, কারণ কি অপারগতা প্রকাশ করছে? অপারগতা প্রকাশ করছে কারণ বিনিয়োগকৃত যে তার মূলধন, এই বিনিয়োগকৃত মূলধনের উপরে তার ফলে এই ঝুঁকিটা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কারণ বীমা কোম্পানি মূলত তার সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি মেনে চলে। বীমা কোম্পানি যতটুকু তার সামর্থ্য ঠিক ততটুকুই সে ঝুঁকির গ্রহণ করবে। বেশি পরিমাণে বৃহৎ ঝুঁকি, বড় পরিমাণ ঝুঁকি মোকাবেলায় বীমা কোম্পানি তার দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি অনুসরণ করা হচ্ছে। যতটুকুই আপনি গ্রহণ করবেন, যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে কুলায়। এখন জনাব কি যেন ভদ্রলোকের নাম হচ্ছে জনাব আলমাজ সাহেব যে বিনিয়োগ করতেছেন, এই আলমাজ সাহেবের বিনিয়োগটা এত পরিমাণে বড় বা বেশি যেটা সামর্থ্য বীমা কোম্পানির পক্ষে নাই এটার ক্ষতিপূরণ প্রদান করা বা এর ঝুঁকিটা বহন করা। তাই সামর্থ্য মাফিক ঝুঁকি বহন আপনি ততটুকুই বীমা করবেন যতটুকু আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার সামর্থ্যের মধ্যে আছে যেটা, সেটাকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা ততটুকু ঝুঁকি আপনি বহন করবেন। বেশি ঝুঁকি আপনি কখনোই বহন করবেন না, তাই বীমা কোম্পানি এটা বীমা করতে রাজি হয়নি। এরকমের আরও প্রশ্ন কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, নিজেরা পড়বেন। সামনে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 8 আরও প্রশ্ন, তারপরে দেখি আর আছে কিনা সামনে। 8 পর্যন্ত আরও মনে হয় অনেকগুলো আছে প্রশ্ন। ওকে, এই যে প্রশ্ন নাম্বার 9 নাম্বার প্রশ্ন। তারপর আরও সামনে যাই, আরও সামনে এই চ্যাপ্টার যেটা প্রথম অধ্যায়, এখান থেকে আপনাদের যে 10 নাম্বার প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো প্রশ্ন, মোট
10টা সৃজনশীল প্রশ্ন আপনাদের পড়ার জন্য আমি দিয়ে রাখতেছি। আর এই টপিক থেকে গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ অংশের আরও কিছু প্রশ্ন আছে। এমসিকিউ অংশের যে প্রশ্নগুলো, এখানে মোট প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কয়টা, প্রায় 35টা প্রশ্ন এখানে দেওয়া আছে। তার পাশাপাশি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আশা প্রায় ওইখানের 35 আর হচ্ছে এখানে মোট 55টা প্রশ্ন। সো এমসিকিউর যে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে পাশাপাশি, আর সৃজনশীলের জন্য 10টা আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। বেসিক আলোচনা অলরেডি আপনারা জানেন বা পারেন। বেসিক আলোচনা করে সময় নষ্ট না করে যেটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সৃজনশীল, সেই প্রশ্নগুলোই হচ্ছে আমি এই পিডিএফের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সুন্দর মতো পিডিএফ ডাউনলোড করে এই পুরাটা ভালো মতো পড়বেন। আশা করি এই চ্যাপ্টার থেকে ন্যূনতম একটা সৃজনশীল আপনি অ্যান্সার করেই আসতে পারবেন। কপাল ভালো হইলে 2টাও আপনি এখান থেকে অ্যান্সার করতেই পারেন। আর এই অধ্যায় থেকে মিনিমাম 4 থেকে 5টা এমসিকিউ তো আসবেই। আর এই 4 থেকে 5টা এমসিকিউর জন্য যে এমসিকিউগুলো দেওয়া আছে এগুলো ভালো মতো পড়লে আশা করি এনাফ। সো এই পর্যন্ত আপনারা পড়বেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন এই আশাবাদ রেখে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।